আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। তো এই মুহূর্তে আপনাদের সামনে পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা করার জন্য হাজির হয়েছি। যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি আপনারা অলরেডি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা পদার্থবিজ্ঞান 2 এর আলোর প্রতিফলন যে অধ্যায়টি রয়েছে আপনাদের, এই আলোর প্রতিফলন অধ্যায়টির পূর্ণ সমাধান করব এখন। তো আমি এখানে শুরুতেই যেটা বলতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা এই আজকের যে ক্লাসটি, সেই ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবেন। কেননা এই ক্লাসে আমি যে টপিকগুলা আপনাদেরকে বুঝিয়ে দিব, এই প্রত্যেকটা টপিক সাজেশনমূলক, অর্থাৎ আপনি এই টপিকগুলা পড়লে পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পাবেন এবং খুব গুছানোভাবে, খুব টেকনিকেবল ভাবে আমরা কিন্তু এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এক এক করে বিষয়গুলো দেখি। দেখেন, শুরুতেই যে ব্যাপারটা রয়েছে সেটা আপনারা স্ক্রিনে যেটা দেখছেন, আলোর প্রতিফলন। অর্থাৎ এখানে আমাকে ভেঙে ভেঙে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে আলো কি আর আলোর প্রতিফলনটা কি। তারপরে আমরা আনুষঙ্গিক বিষয়গুলো দেখবো এক এক করে। দেখেন, আমাদের প্রথমেই যে আলোচ্য বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আলো। অর্থাৎ খেয়াল করেন, নর্মালি আমরা আলো কি জিনিস সেটা জানি, কিন্তু আমাদের যেহেতু আমরা সায়েন্স স্টুডেন্ট, আমরা বিজ্ঞান ভিত্তিক সংজ্ঞাটাকে আমাদের ক্যাপচার করতে হবে। অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক যদি আমরা আলোর সংজ্ঞায়নটা করি, তাহলে আমি যদি আপনাকে এটা বলি যে আপনি যদি ধরেন আপনি আপনার হাতে একটা লাঠি আছে, আপনি লাঠি দিয়ে কোনো জিনিসকে ভেঙে দিলেন। আচ্ছা দেখেন, মানে কাজটা কি করলেন? অর্থাৎ কোনো জিনিসকে ভেঙে দিলেন, তার মানে আপনি একটা কাজ করেছেন। তার মানে ওই লাঠি আর ওই বস্তুটার মধ্যে আপনি যেটা প্রয়োগ করেছেন আপনার হাত দিয়ে, সেটা হচ্ছে শক্তি। শক্তি আছে বিদায় কোনো কাজ করতে পেরেছি আমরা। ঠিক আলো হচ্ছে এরকম, যে আলোটার ব্যবহার করে আপনি একটা টর্চ লাইট ধরলেন, আলোটার ব্যবহার করে আপনি কোনো জিনিসকে দেখতে পেলেন। তার মানে আপনি কোনো জিনিসকে দেখতে পেলেন মানে কি করলেন? আপনি কাজ করেছেন। তাহলে আপনি যেহেতু কাজ করতে পেরেছেন, তার মানে অবশ্যই আপনি যে জিনিসটার ব্যবহার করেছেন সেটা এক প্রকার শক্তি। তার মানে আলো হচ্ছে এক প্রকার শক্তি। অর্থাৎ আমরা খুবই সহজে বিষয়টা বুঝতে পারি যে আলো হলো এক প্রকার শক্তি। ঠিক আছে, দেখেন এখন এইখানে এইটুকু লিখলেই আপনাদের হবে 1 নাম্বারের জন্য। আপনি যদি আরো বাড়াতে চান তাহলে আপনি একটু লিখতে পারেন, যা আমাদের বা আমাদেরকে দর্শনের অনুভূতি জাগায়। দর্শন মানে হচ্ছে আমরা কোনো জিনিস দেখার অনুভূতি, তার মানে দর্শনের অনুভূতি জাগায়। ঠিক আছে, তার মানে যে জিনিসটা আমাকে কোনো জিনিস দেখানোর জন্য সাড়া প্রদান করে, সেই জিনিসটাই হচ্ছে কি এক প্রকার শক্তি। এবং এক প্রকার শক্তি যে জিনিসটা, সেটাই হচ্ছে কি আমাদের আলো। আমি আশা করি আপনারা আলোর ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এবার আসি আমরা এই অধ্যায়ের যে মূল বিষয়টা রয়েছে সেই মূল বিষয়টাতে। মূল বিষয়টা হচ্ছে আলো প্রতিফলন। অর্থাৎ আমরা আলো বুঝতে পেরেছি, এখন আমাদের দেখতে হবে যে প্রতিফলনটা কি। দেখেন, প্রতিফলন বোঝার জন্য আমি খুব সহজে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, আমি এখন একটা দেয়াল অঙ্কন করব। দেখেন, একটা দেয়াল অঙ্কন করলাম, ধরেন এটা হচ্ছে একটা দেয়াল। ঠিক আছে, দেখেন সায়েন্সের ভাষায় যেটাকে আমরা অভিলম্ব বলে থাকি আর কি। অর্থাৎ এটা হচ্ছে একটা অভিলম্ব। আমি একটু মার্ক করে নিচ্ছি, ধরেন এম এম প্রাইম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অভিলম্ব। এখন আপনি এখানে এখানে দাঁড়িয়ে থেকে ধরেন আপনি এই অবস্থানে আছেন, এখান থেকে আপনি একটা টর্চ দিয়ে একটা আলোক রশ্মিকে এখানে এই দেয়ালটার মধ্যে ফেলে দিলেন। এখন এই আলোক রশ্মিটা এই দেয়ালটাকে ভেদ করে ওই পাশে যেতে পারছে না। ধরেন আমি দুইটা দিক ধরে নিই, যে এটা হচ্ছে ডান দিক। ঠিক আছে, ডান দিক, আর এটা হচ্ছে আপনার বাম দিক। ঠিক আছে, বাম দিক। দেখেন, আপনি বাম দিক থেকে আলোক রশ্মিটাকে ফেলেছেন। এখন এটা দেয়ালের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে আবার যদি বাম দিকেই ফিরে আসে, ঠিক আছে, তাহলে এইখানে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিফলন। অর্থাৎ দেখেন, আপনি যে আলোক রশ্মিটা ফেলেছেন, ধরেন আপনি এ
এখানে এ ও রশ্মিটাকে আপনি আপতন করেছেন, অর্থাৎ এখানে ফেলেছেন। আবার ও বি রশ্মি অবিপথে সেই একই আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটাই অবিপথে আবার বেরিয়ে এসেছে। দেখেন দিক কিন্তু একই রয়েছে। অর্থাৎ এই এ ও কে যদি আপনি ধরেন, আমি একটু এখানে লিখে দিচ্ছি, দেখেন আমাদের আমরা শুরু থেকে যদি লিখি এম, এম প্রাইম হচ্ছে আমাদের কি অভিলম্ব, অভিলম্ব, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে খেয়াল করতে বুঝতে হবে খুব মনোযোগ দিয়ে দেখেন। আর এও হচ্ছে আপনার আপতিত রশ্মি, আপতিত রশ্মি, অর্থাৎ আপনি যে রশ্মিটাকে দেয়ালের উপরে ফেললেন বা অবিলম্বের উপরে ফেললেন, সেই রশ্মিটা হচ্ছে আপনার আপতিত রশ্মি। আর ওবি যেটা, এই যে ওবি, এই ওবিটাকে ধরেন আপনি প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? দেখেন তাহলে এ ও রশ্মিটি, অর্থাৎ কোনো আলোক রশ্মি যদি কোনো একটি মাধ্যমে, ধরেন এটা একটা মাধ্যম, অর্থাৎ অবিলম্বটাকে আমরা একটা মাধ্যম ধরছি, যে এ ও রশ্মি অর্থাৎ একটা আপতিত রশ্মি কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে, এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ এটা যাবার কথা ছিল, অনেক দূর পর্যন্ত যাবার কথা ছিল, কিন্তু সেটা বাধাপ্রাপ্ত হয়ে পূর্বের দিকেই, অর্থাৎ পূর্বের যে দিক আছে সেই পূর্বের দিকেই ফিরে এসেছে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলন। অর্থাৎ আলোক রশ্মি যদি কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে পূর্বের দিকে আবার ফিরে আসে, তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলি আলোর প্রতিফলন। দেখেন এখন এখানে আপতিত রশ্মি, দেখেন এও হচ্ছে আপতিত রশ্মি, তাহলে অবিলম্বের সাথে দেখেন আপতিত রশ্মি একটা কোণ করেছে। এই কোণটাকে যদি আমরা ধরি θ1, ধরেন আমরা ধরলাম θ1, তাহলে এই θ1 কে আপনি লিখবেন আপতন কোণ, আপতন কোণ, ঠিক আছে? আবার দেখেন প্রতিফলিত রশ্মি যেটা ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে আরেকটা কোণ করেছে, এটাকে ধরেন আপনি θ2, তাহলে এই θ2 কে আপনি লিখবেন কি প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ, ঠিক আছে? দেখেন তাহলে আমরা কয়টা জিনিস বের করতে পেরেছি এখান থেকে। আপনাকে যদি প্রশ্নে বলা হয় যে প্রতিফলন কোণ কাকে বলে, তাহলে আপনি কিন্তু উত্তর করতে পারবেন যে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা প্রতিফলন কোণ বলি। যদি বলা হয় আপতন কোণ কাকে বলে, তাহলে আমরা বলতে পারি আপতিত রশ্মি, অর্থাৎ এই যে আপতিত রশ্মি এও, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলবো কি আপতন কোণ। যদি বলা হয় যে এখানে প্রতিফলিত রশ্মি কাকে বলে, অর্থাৎ আপতিত রশ্মি কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে যে মাধ্যম দিয়ে ফিরে আসবে বা যেভাবে ফিরে আসে, সেই ফিরে আসা রশ্মিটাকে আমরা বলি কি প্রতিফলিত রশ্মি। দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলা জিনিস আপনি আয়ত্ত করতে পারবেন। তো আমি আশা করি আপনারা আলোর প্রতিফলনটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন আপতন কোণ, এখানে আপতন কোণ হবে, দেখেন আপতন কোণ, সরি আপতন, আপতন কোণ, প্রতিফলন কোণ, মেরুবিন্দু, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, এই সব কয়টা জিনিস আমরা এখন একটু দেখব। দেখেন আপতন কোণের ব্যাপারটা আমরা অলরেডি দেখে ফেলেছি, যে আপতিত রশ্মি, দেখেন এই যে একটা ধরেন আমরা একটা অবিলম্ব কল্পনা করলাম, এখানে এই যে রশ্মিটা আপনি ফেলেছেন এটাই হচ্ছে কি আপতিত রশ্মি, আপনার ধারায় কোনো অবিলম্বের উপর পতিত রশ্মিটাই হচ্ছে কি আপতিত রশ্মি। এখন আপতিত রশ্মিটা এই যে অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আপনার আপতন কোণ। আবার প্রতিফলন কোণটা দেখেন, এটা যদি এই দিক দিয়ে বের হয়ে আসে, তাহলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে, ধরেন এটা ধরলাম আমরা θ1, এটা ধরলাম θ2, তাহলে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। আমি কিন্তু এর আগেই দেখিয়েছি। এখন আসি আমরা মেরুবিন্দু, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, বক্রতার কেন্দ্র এবং বক্রতার ব্যাসার্ধ। এখন যে বিষয়গুলো আমি আলোচনা করব, এই বিষয়গুলো যদি আপনি প্রপার না বুঝেন তাহলে এই অধ্যায়ের কোনো কিছুই আপনি ভালো করে বুঝতে পারবেন না। আমি কিন্তু এগুলো খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। দেখেন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন।
দেখেন আমরা প্রথমে যেটা দেখব মেরুবিন্দু, ঠিক আছে। এখন আমরা যে আলুর প্রতিফলনের জন্য বিশেষ করে আমরা যে তলটা কল্পনা করলাম দেয়াল, আসলে আমরা কিন্তু দেয়ালের উপর দিয়ে কোনো আলুর প্রতিফলন করে আমরা কোনো সুফল পাই না। এই জন্য আমরা কি করি, দর্পণ বা লেন্স যেগুলো আছে এইগুলা দিয়ে আমরা কি করি আলুর প্রতিফলনটা করে থাকি মূলত। যেমন উত্তল দর্পণ এবং অবতল দর্পণের নাম আপনারা দেখেছেন বা শুনেছেন। তো এই উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ব্যবহারের মাধ্যমে আমরা মূলত ওই কাজগুলা, এই প্রতিফলনের ব্যবহার করে আমরা সুফলগুলা পেয়ে থাকি। তো সেগুলার থেকে আমরা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। আজকে আমরা আলোচনা করব অবতল দর্পণের ব্যাপার নিয়ে। দেখেন আমরা একটা অবতল দর্পণ কল্পনা করব। এখন অবতল দর্পণগুলা মূলত গুলীয় দর্পণ হয়, ঠিক আছে। দেখেন ধরেন এইটা হচ্ছে আপনার একটা দর্পণ বা আয়না, একটা গুলীয় দর্পণ। এখন আপনি, আমরা কিন্তু এই টোটালটার উপরে যদি আমরা এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের, তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হয়। যার জন্য আমরা করি কি, দেখেন এটা একটা বৃত্ত, তাহলে এই বৃত্তটা আঁকার জন্য আপনি কি করেছেন, একটা কেন্দ্রবিন্দু ধরে নিয়েছেন। এই কেন্দ্র, এটাকে কেন্দ্র করে আপনি কি করেছেন, এই বৃত্তটাকে অঙ্কন করেছেন। সাপোজ যে এটা দর্পণ হলেও তার একটা কেন্দ্রবিন্দু কিন্তু থাকবে। এখন আমরা যদি এটার এক পাশ কেটে দেই, ধরেন আমরা এই পাশ কেটে অর্ধেকটা দর্পণ নিয়েছি, ঠিক আছে, সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন অবতল দর্পণ যেহেতু আমরা কল্পনা করছি, তাহলে অবতল দর্পণের যে মানে অস্বচ্ছ অংশ যেটা থাকবে সেটা থাকবে দর্পণের পিছন দিকে, এবং মসৃণ অংশ যেটা সেটা থাকবে ভিতরের দিকে। আর আমরা আলুর প্রতিফলনগুলো এই মসৃণ পৃষ্ঠে দেখতে পাবো। আচ্ছা দেখেন এখন আমরা এই যে বিন্দুটাকে ধরেছি, এই বিন্দুটাকে আমরা বক্রতার, অর্থাৎ এই যে বক্র অংশটা নিয়েছি, দেখেন এটা তো একটা বক্র জিনিস, বাঁকা জিনিস। তাহলে এই বাঁকা জিনিসের কেন্দ্র, অর্থাৎ আমরা এখানে ধরেন আমি এটাকে ও আকারে চিহ্নিত করে ফেললাম। দেখেন ও হচ্ছে আপনার বক্রতার কেন্দ্র। আচ্ছা তাহলে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এই ও হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। এখন একটু খেয়াল করেন যে আমরা যে এই কেন্দ্রটা নিলাম, যদি এটা পুরোটাকে আমরা বিবেচনা করি এখন আবার দেখেন, তাহলে এই যে অংশটা আপনি নিলেন এটা হচ্ছে আপনার একটা ব্যাসার্ধ, ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, আর এইদিকে যেটা আপনি উইথড্র করে দিয়েছেন বা কেটে দিয়েছেন, স্কিপ করেছেন, সেইটা হচ্ছে আপনার আরেকটা ব্যাসার্ধ। তাহলে এই যে ব্যাসার্ধটা আমরা অঙ্কন করলাম, দেখেন মেরু, অর্থাৎ এটা হচ্ছে মানে বক্রতার কেন্দ্র বা কেন্দ্রবিন্দু। যেহেতু আমরা বক্র আকারে নিচ্ছি এই জন্য আমরা বক্রতার কেন্দ্র বলছি, কিন্তু মূলত হচ্ছে এটা কেন্দ্র। তাহলে কেন্দ্র এবং দর্পণের যে মানে অক্ষটা রয়েছে, অর্থাৎ দর্পণের যে পয়েন্টটা রয়েছে, এই দর্পণের সাথে সংযোগ করাতে এখানে এই কেন্দ্রটাকে বক্রতার যে অংশটা আছে এই অংশের উপর যখন আপনি সংযুক্ত করেছেন, তখন আপনি যে বিন্দুটা পেয়েছেন, এই যে এখানে এটাকে ধরেন আমি সি ধরলাম, ঠিক আছে। এই সি কে আপনি ধরে নিলেন যে এই সি হচ্ছে আপনার কি মেরু বিন্দু, মেরু বিন্দু, ঠিক আছে। তার মানে দেখেন আপনি যে রশ্মিটা অঙ্কন করেছেন, অর্থাৎ যে ব্যাসার্ধটা আপনি ধরেছেন কেন্দ্র থেকে, আপনার বক্রতার যে অংশটা নিয়েছেন বা দর্পণের যে অংশটা নিয়েছেন, এই দর্পণের উপরে যে রেখাটা কল্পনা করেছেন, এই রেখার যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা সি পয়েন্টটা, এই সি পয়েন্টটাকে আপনি ধরেছেন মেরু বিন্দু, ঠিক আছে। এখন দেখেন এই এটাকে যদি আপনি মেরু বিন্দু ধরেন, তাহলে দেখেন আপনি ও এবং সি এর মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব হয়েছে। তাহলে ও আর সির মধ্যে একটা দূরত্ব হয়েছে। এখন আপনি যদি মানে ও বক্রতার কেন্দ্র আর সি হচ্ছে মেরুবিন্দু সাপোজ, তাহলে বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর ঠিক মাঝখানে যদি আপনি আরেকটা পয়েন্ট বিবেচনা করেন, যে এটা যদি মনে করেন ধরেন 5 সেন্টিমিটার হয়, তাহলে আপনি 5 সেন্টিমিটারের অর্ধেক, অর্থাৎ 2.5 সেন্টিমিটারে আপনি যদি আরেকটা বিন্দু অঙ্কন করেন, তাহলে এই বিন্দুটাকে আপনি বলবেন ফোকাস দূরত্ব, ফোকাস বিন্দু, ঠিক আছে, ফোকাস বিন্দু বা ফোকাস দূরত্ব। তাহলে এই যে দূরত্বটা ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এই যে দূরত্বটা হয়েছে এখানে, এখানে ধরেন আপনি এফ ধরলেন, তাহলে এই যে এফ ধরেছেন এটাকে ধরবেন আপনি কি
ফোকাস বিন্দু বা ফোকাস দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্র থেকে যতটা দূরত্বে হবে, আবার মেরুবিন্দু থেকে ঠিক ততটা দূরত্বে অবস্থিত হবে। তার মানে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আপনার কি ফোকাস বিন্দু, এবং এটার দূরত্বটাই হচ্ছে আপনার কি ফোকাস দূরত্ব। দেখেন বক্রতার কেন্দ্র ব্যাপারটা আমরা আগেই দেখেছি যে বক্রতার কেন্দ্রটা কি, আর বক্রতার ব্যাসার্ধ যেটা, এই যে দেখেন ও থেকে সি পর্যন্ত, অর্থাৎ ও সি, এইটুকু হচ্ছে আপনার কি টোটালটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ও সি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে। দেখেন তাহলে আমরা এখান থেকে কি কি পেয়েছি, বক্রতার কেন্দ্র পেয়েছি, বক্রতার ব্যাসার্ধ পেয়েছি, অর্থাৎ বক্রতার কেন্দ্র হচ্ছে ও, আর ও সি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এটাকে যদি আপনি অনুরূপ এইদিকেও আনেন তাহলে কিন্তু একই রকম হবে। আরেকটা হচ্ছে যে আমরা বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু এই দুইটার মাঝে যে পয়েন্টটা বিবেচনা করেছি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি ফোকাস বিন্দু বা ফোকাস দূরত্ব। তাহলে এই ব্যাপারগুলো যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনি কিন্তু অনেকগুলা জিনিস সমাধান করতে পারবেন। তাহলে দেখেন আমরা আপাতন কোণ পড়েছি, প্রতিফলন কোণ পেয়েছি, মেরুবিন্দু পেয়েছি, প্রধান ফোকাস পেয়েছি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের প্রধান ফোকাস। আর প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্বগুলো আছে, এই দূরত্বটাকে আমরা বলি ফোকাস দূরত্ব। বক্রতার কেন্দ্র পেয়েছি, এই যে এটা বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ও থেকে সি পর্যন্ত। তাহলে আপনারা কিন্তু এই সব কয়টা বিষয়ে দেখতে পারলেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি, রৈখিক বিবর্ধন কি। দেখেন এখন একটু আগে আমরা কি করেছিলাম, যে ধরেন আপনি একটা রশ্মিকে এখানে ফেললেন, হ্যাঁ, আপতন করলেন, এটা প্রতিফলিত হয়ে এইখানে দেখাচ্ছে যে আপনি এখান থেকে ধরেন একটা আলোক রশ্মিকে, আমি এরকম কল্পনা করলাম যে এতটুকু সাইজের একটা আলোক রশ্মিকে আপনি এখানে ফেলেছেন, ধরেন এটা 5 সেন্টিমিটার আয়তনের আছে। এখন এটা প্রতিফলিত হয়ে এখানে আপনি ঠিক দেখতে পাচ্ছেন, ধরেন 30 সেন্টিমিটার আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তার মানে দেখেন ঘটনাটা কি ঘটেছে, যে আপতিত রশ্মি যেটা বা আপতিত বস্তু যেটা, এটা যখন প্রতিফলিত হয়ে এখানে এসেছে, তখন কিন্তু এটা আকারের একটা পরিবর্তন হয়েছে, হয় ছোট হয়েছে, না হয় অনেক সময় বড়ও হবে, কিছু কিছু লেন্স সেটাকে বিবর্ধিতও করে দিতে পারে। তাহলে দেখেন ছোট বা বড় কোনো না কোনো একটা কিছু হবে, অথবা এটার সমান সমান হবে। তার মানে এখানে আমরা তিনটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে বড় হতে পারে, ছোট হতে পারে, অথবা কি থাকতে পারে, সমান থাকতে পারে। আপতিত বস্তুটার বা আপতিত রশ্মিটা প্রতিফলিত রশ্মির বা প্রতিফলিত বস্তুটার কি সমান সমানও হতে পারে, বড় ছোটও হতে পারে। এখন রৈখিক বিবর্তনটা বলতে আমরা সেটাকে বুঝি যে মানে লক্ষ্যবস্তুর যে আপনার এটা হচ্ছে ধরেন আপনার লক্ষ্যবস্তু, ঠিক আছে, লক্ষ্যবস্তু, এটাকে আমরা লক্ষ্যবস্তু বলি, অর্থাৎ এটা আপনি যেহেতু ক্যাপচার করেছেন, আপনি নিয়েছেন, এটা হচ্ছে আপনার লক্ষ্যবস্তু। আর এটা হচ্ছে আপনার প্রতিবিম্ব, প্রতিবিম্ব, ঠিক আছে। এটা তো আপনি এইখানে তো আর আলোটা আপনি ফেলেছেন না, আলোটা ফেলেছেন এখানে ফেলেননি, আলোটা ফেলেছেন আপনি এখানে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে প্রতিবিম্ব হচ্ছে এই বস্তুটারই একটা প্রতিবিম্ব, আপনি এইখান দাঁড়িয়ে থেকে আপনি এইখানে দেখতে পাচ্ছেন। তার মানে আপনি তো কাজটা করেছেন এইখানে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইখানে, তার মানে এইটুকু হচ্ছে আপনার কি প্রতিবিম্ব। অর্থাৎ লক্ষ্যবস্তুর যে অনুরূপ জিনিসটাকে আপনি দেখতে পান, লক্ষ্যবস্তুর অনুরূপ যে জিনিসটা আপনি দেখতে পান, সেই অনুরূপ জিনিসটাই হচ্ছে কি একটা প্রতিবিম্ব। আপনি আয়নার সামনে দাঁড়ালেন, আপনার একটা প্রতিবিম্ব আপনি কিন্তু আয়নার মধ্যে দেখতে পাবেন। তার মানে আয়নার ভিতরে পিছনে কি আপনি দাঁড়িয়ে আছেন না, এটা হচ্ছে আপনার একটা প্রতিবিম্ব। তাহলে দেখেন আমরা যদি রৈখিক বিবর্ধনের ব্যাপারটা বলি, যে রৈখিক বিবর্ধন এম দ্বারা প্রকাশ করি এটাকে, ধরেন এম সমান সমান, তাহলে আমরা রৈখিক বিবর্ধনের ব্যাপারটাকে কি বলতে পারি, যে আপনি যে লক্ষ্যবস্তুটা পেয়েছেন, অর্থাৎ আপনার যে লক্ষ্যবস্তুটা ছিল, লক্ষ্যবস্তুর আয়তন ভাগ প্রতিবিম্বের আয়তন, ঠিক আছে, বা আকার, ঠিক আছে। এখন দেখেন আপনি আয়তন না দিয়ে আকারও দিতে পারেন, এটা নিয়ে লক্ষ্যবস্তুর আকার বা প্রতিবিম্বের আকার। লক্ষ্যবস্তুটাকে যদি প্রতিবিম্বের আকার দিয়ে আপনি ভাগ করেন, ধরেন আমি এখানে লক্ষ্যবস্তুর ইয়েটা পেলাম 5 সেন্টিমিটার, আর এটা ধরেন আমি পেলাম 2 সেন্টিমিটার,
সাপোজ, তাহলে আমি এখানে দেখি লক্ষ্যবস্তুর আকার হচ্ছে 5 সেন্টিমিটার আর প্রতিবিম্বের আকারটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে এটা যদি কেটে দেন, আপনি ভাগ করেন, তাহলে আপনি 2.5 পাবেন। এই যে 2.5 পেলেন, এইটুকু হচ্ছে আপনার কি এম এম বা রৈখিক বিবর্তন। তার মানে আপনি রৈখিক বিবর্তনটা কি বলছেন, যে লক্ষ্যবস্তুকে প্রতিবিম্ব দ্বারা ভাগ করলে বা লক্ষ্যবস্তুর আকারকে প্রতিবিম্বের আকার দ্বারা ভাগ করলে যে ফলটা আপনি পাবেন সেটাই হচ্ছে আপনার কি বেসিক্যালি রৈখিক বিবর্তন। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু কোনো জিনিসের রৈখিক বিবর্তনটাকে যদি আপনি দেখেন লক্ষ্যবস্তুর আকার এবং প্রতিবিম্বের আকারটা আপনার জানা থাকে, তাহলে রৈখিক বিবর্তন কতটা হয়েছে, হ্যাঁ রৈখিক পরিবর্তন মূলত বিবর্তন, অর্থাৎ কতটুকু চেঞ্জ হয়েছে লক্ষ্যবস্তুটা এবং প্রতিবিম্ব যেটা আপনি দেখতে পাচ্ছেন এই দুইটার মধ্যে কতটা ডিসটেন্স হয়েছে, কতটা পার্থক্য হয়েছে, সেই পার্থক্যটাই হচ্ছে কি রৈখিক বিবর্তন। আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন পরবর্তী ব্যাপারটা দেখি। আলুর প্রতিফলনের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। এখন দেখেন, আলুর প্রতিফলনের দুইটি সূত্র মেনটেন করে চলে। এই দুইটা সূত্রকে কিন্তু আপনাকে খুব ভালো করে মানে খেয়াল করতে হবে, খুব ভালো করে আয়ত্ত করতে হবে, কেননা এই দুইটা সূত্রের ব্যবহারের মাধ্যমে কিন্তু পুরো অধ্যায়ের বিষয়গুলো সমাধান করা হয়েছে। দেখেন, আমরা এখানে একটা আলোক রশ্মিকে এখানে আপতিত করলাম, এটা প্রতিফলিত হয়ে এদিক দিয়ে বেরিয়ে এসেছে। ঠিক আছে, এখন এটার উপর বেস করে আমরা সূত্রগুলাকে অঙ্ক লিখব। দেখেন কি ঘটনাটা ঘটেছে, এটা যদি আপনার ধরেন এ ও বি, এই এ ও যদি আপনার আপতিত রশ্মি হয়, আপতিত রশ্মি, ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, দেখেন এটা অবিলম্বের সাথে আমরা এটাকে ধরেছিলাম এম এম প্রাইম, অর্থাৎ এটা হচ্ছে আপনার অবিলম্ব। দেখেন আপতিত রশ্মি অবিলম্বের সাথে একটা কোণ করেছে যেটাকে আমরা θ1 ধরেছি। প্রতিফলিত রশ্মি যেটা, এটা অবিলম্বের সাথে আরেকটা কোণ করেছে, এটাকে ধরেছি আমরা θ2। এখন দেখেন, তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ, এইখানে যে কোণটা হলো সেটা কিন্তু প্রতিফলন কোণ, আর এখানে যেটা হলো সেটা হচ্ছে আপতন কোণ। এখন দেখেন যে আমরা যদি একটু বিবেচনা করি যে আপতিত রশ্মিটা যে অবিলম্বের যে স্থানে আছে, দেখেন ও বিন্দুতে আছে, ঠিক প্রতিফলিত রশ্মির যে স্টার্টিং পয়েন্টটা, যেটা প্রতিফলিত রশ্মিটা যে প্রতিফলিত হয়েছে এটার একেবারে মূল বিন্দুটাও কিন্তু একই জায়গায় আছে। তার মানে আমরা যদি প্রথম সূত্রটা লিখি, প্রথম সূত্র, তাহলে প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের বা একই সমতলে থাকবে। অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। আমি সহজ ভাষায় বলে দিলাম, আরো কঠিন ভাবে বলা যাবে এটাকে, বাট আমি সহজ ভাবে বলে দিচ্ছি। আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। ঠিক আছে, একদম সহজ ভাষায় আমি লিখে দিয়েছি, আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মিটা একটা সমতলে থাকবে। আচ্ছা, যদি আমরা দুই নাম্বার সূত্র যেটা, অর্থাৎ দ্বিতীয় সূত্রটাকে লিখি, দেখেন দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে আপতন কোণ যেটা, ধরেন θ1 এর মান, ধরেন এখানে আপনি দেখতে পাচ্ছেন 30 ডিগ্রি কোণ করেছে আপতন কোণটা, অর্থাৎ θ1 এর মান যদি আপনি 30 ডিগ্রি ধরেন, তাহলে অবশ্যই কি করতে হবে, আপনাকে এটা মেনটেন করতে হবে যে θ2 এর মানটাও হবে কি 30 ডিগ্রি। অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পরের সমান হবে। তার মানে আমরা এটা লিখতে পারি আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটি সূত্র। অর্থাৎ একটি হচ্ছে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে, আরেকটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলনের কোণ
পরস্পর সমান, অর্থাৎ এটা 30 ডিগ্রি হলে এটাও 30, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে, অর্থাৎ এটাও 30 ডিগ্রি এখানে। এই হচ্ছে আলুর প্রতিফলনের দুটি সূত্র, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, পৃষ্ঠভেদে আলুর প্রতিফলনের প্রকারভেদগুলো আমরা একটু দেখি। দেখেন আলুর প্রতিফলনটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি। এখন যেটা দেখব, যে ধরেন আমি এরকম একটা তল কল্পনা করলাম, যে তলটা হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম একটা তল কল্পনা করলাম। দেখেন এখানে বেশ কয়েকটা আলোক রশ্মিকে আমরা ফেলেছি, ঠিক আছে, কখনো কোনোটা সোজা উপরের জায়গাটাতে, কোনোটা নিচের জায়গাতে, ঠিক আছে। দেখেন এইগুলা সবগুলা যখন প্রতিফলিত হবে তখন দেখেন এক একটা এক এক ধরনের ডিস্টেন্স মেনটেন করতেছে, ঠিক আছে। দেখেন এখন এখানে আলোক রশ্মিগুলা আপতিত হওয়ার পরে যে প্রতিফলিত হয়েছে, ধরেন এই দিক থেকে এসে আবার এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে দেখেন যে মাধ্যমটার মধ্যে পড়েছে সেই মাধ্যমটা খুব সহজ সরল ভাষায় যদি বলি, এটা হচ্ছে অমসৃণ, অমসৃণ তল, অমসৃণ তল। তাহলে অমসৃণ তলে আলোক রশ্মির যে মানে গতিবিধিটা সেটা কিন্তু ঠিক নেই। দেখেন অমসৃণ তলে আলোর প্রতিফলন হচ্ছে অসমান্তরাল ভাবে, অসমান ভাবে, ঠিক আছে, এখানে এক একটা এক এক কোণ করেছে। বাট আপনি যদি এই তলটাকে খুব সোজা সাপটা একটা তল বিবেচনা করতেন, আর যদি আপনি একই অ্যাঙ্গেলে এখানে আলোক রশ্মিগুলাকে ফেলতেন, ঠিক আছে, দেখেন এখানে যদি আপনি আলোক রশ্মিগুলাকে ফেলেন তাহলে এগুলা কিন্তু একটা নির্দিষ্ট ভাবেই দেখেন খুব সুন্দরভাবেই প্রতিফলিত হচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখেন একটা মসৃণ তল, অমসৃণ তল, আর এটা হচ্ছে আমাদের মসৃণ তল। তার মানে এই তলের উপর ভিত্তি করে আমরা আলুর প্রতিফলনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলুর, দেখেন এটা যেহেতু অমসৃণ তলে প্রতিফলনটা ঘটছে, তার মানে এই প্রথমটাকে আমরা বলি আলুর অনিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন, ঠিক আছে। তার মানে অমসৃণ তলে আলুর কি হবে, অনিয়মিত প্রতিফলন হবে। তার মানে অনিয়মিত প্রতিফলন হচ্ছে একটা প্রকার, আর একটা প্রকার হচ্ছে মসৃণ তলে আলুর নিয়মিত প্রতিফলন হবে, নিয়মিত প্রতিফলন হবে। তার মানে আমরা আলোর প্রতিফলনের তাহলে প্রকারগুলা পেলাম, এক পেলাম নিয়মিত প্রতিফলন, আমি একটু ঘুরিয়ে লিখে ফেলছি, নিয়মিত প্রতিফলন। নাম্বার 2 পেলাম অনিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন, ঠিক আছে। এই দুইটা প্রকার প্রতিফলন আমরা মানে তলের উপর পৃষ্ঠভেদে আমরা এই দুই ধরনের প্রতিফলন পেয়ে থাকি। চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন আয়না বা দর্পণ, অর্থাৎ আয়না বা দর্পণ হচ্ছে এক গুলীয় পৃষ্ঠ দ্বারা স্বচ্ছ প্রতিসারক যে মাধ্যমটা থাকে, সেই মাধ্যমটাকে আমরা বেসিক্যালি বলে থাকি দর্পণ বা আয়না। দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা, দুটি গুলীয় পৃষ্ঠ মানে আমরা একটু একটু দেখাই আপনাদেরকে। ধরেন এইটা একটা গুলীয় বিষয় নিলাম, দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, দেখেন এটার কিন্তু পৃষ্ঠ দুইটা, একটা হচ্ছে মসৃণ, একটা অমসৃণ। ধরেন আমরা অমসৃণ তলটা বাহিরের দিকে কল্পনা করলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে দুইটা পৃষ্ঠ আছে, একটা মসৃণ পৃষ্ঠ আর একটা অমসৃণ পৃষ্ঠ। দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, স্বচ্ছ প্রতিসারক, এটা একটা স্বচ্ছ, স্বচ্ছ এবং প্রতিসারক হবে, প্রতিসারক মাধ্যমকে আমরা আয়না বা দর্পণ বলে থাকি, দর্পণ বলে থাকি, ঠিক আছে। দেখেন খুব সহজে দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা, আমি একটু বড় করে যদি লিখি, দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা, দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা কি বলে থাকি, দর্পণ বা আয়না বলে থাকি বা লেন্স বলে থাকি। এটা হচ্ছে আপনাদের আয়না বা দর্পণের ব্যাপারটা।
তো চলুন পরবর্তী ব্যাপারটা দেখি, প্রতিবিম্ব। দেখেন প্রতিবিম্বটা আমরা অলরেডি আলোচনা করেছি আপনাদের সাথে, যে প্রতিবিম্বটা হচ্ছে যে আপনি যে যে লক্ষ্যবস্তুটা আপনি কোনো একটা মাধ্যমে ফেলবেন, সেই লক্ষ্যবস্তুর অনুরূপ যে বিষয়টা আপনি দেখতে পাবেন, সেই অনুরূপ বিষয়টাকে, যেটা বাস্তবে অস্তিত্ব থাকবে না, সেটাই হচ্ছে আপনার কি প্রতিবিম্ব। দেখেন এই যে আপনি যে এখানে যে কাজটা করেছিলেন, ধরেন আপনি এরকম করেছিলেন, যে এরকম একটা বস্তুকে ফেলেছিলেন, ধরেন এই এতটুকু বড় আপনি একটা বস্তুকে এখানে এখানে ফেলেছেন, কিন্তু আপনি এইটাকে আপনি আবার পুনরায় এইখানে দেখতে পাচ্ছেন। দেখেন তখন আপনি যদি হাত দিয়ে ধরার চেষ্টা করেন, যে আমি এই বস্তুটাকে ধরা যাচ্ছে বা দেখা যাচ্ছে সাপোজ, কিন্তু আপনি যদি এই বস্তুটাকে ধরার চেষ্টা করেন, তাহলে এটাকে কিন্তু আপনি ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না, অর্থাৎ এটা কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তার মানে আপনার লক্ষ্যবস্তুর বা লক্ষ্যবস্তুটার যে অনুরূপটা আপনি দেখতে পাচ্ছেন, অনুরূপ, এই লক্ষ্যবস্তুর অনুরূপকে বলা হয় বস্তুর প্রতিবিম্ব। লক্ষ্যবস্তুর যে অনুরূপ বস্তুটা আপনি দেখতে পান, সেই অনুরূপ বস্তুটাকে বলা হয় প্রতিবিম্ব। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দর্পণের প্রকারভেদ। দেখেন দর্পণের দুইটা প্রকার, সেটা আমরা জানি। একটা হচ্ছে উত্তল দর্পণ, উত্তল দর্পণ, আরেকটা হচ্ছে অবতল দর্পণ। দেখেন এগুলার অনেক ব্যবহার আমরা করে থাকি, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের। দেখেন এই দর্পণগুলা থেকে আমরা এক একটা দর্পণের মানে বৈশিষ্ট্য এবং কিভাবে কতটুকু দূরে বস্তু রাখলে কিভাবে বস্তুর প্রতিবিম্বটা সৃষ্টি করবে, প্রতিবিম্বটার ধরন কি হবে, সেটা আমরা এক এক করে আলোচনা করব। তবে আজকের ভিডিওতে আমরা অবতল দর্পণের যে ব্যাপারটা, সেটা নিয়ে কথা বলবো বেসিক্যালি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দর্পণ পেয়েছি দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। এখন দেখেন যে উত্তল দর্পণ কি এবং অবতল দর্পণ কি। দেখেন উত্তল যে দর্পণটা আছে, সেই দর্পণটাকে আমরা বেসিক্যালি বলে থাকি অভিসারী লেন্স। ঠিক আছে, অভিসারী মানে হচ্ছে মিলন। তাহলে দেখেন আমরা যদি ঘটনাটা এরকম দেখি, যে ধরেন এটা হচ্ছে আমাদের একটা লেন্স, ঠিক আছে। এখন এই লেন্সের মধ্যে আমরা বিভিন্ন দিক থেকে অনেকগুলো আলোক রশ্মি এখানে ফেলেছি। এখন এগুলা লেন্স থেকে প্রতিফলিত হয়ে বের হয়ে যাবে বা প্রতিসরিত হয়ে বের হবে। তাহলে দেখেন যদি বের হওয়ার সময় একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়, যেমন বিভিন্ন দিক হতে আগত আলোক রশ্মিগুলা, দেখেন এখানে কিন্তু বিভিন্ন দিক থেকে আমরা ফেলেছি। কারণ আমি এখান থেকেও ফেলেছি, কিন্তু সবকটাই গিয়ে মিলিত হয়েছে একটা নির্দিষ্ট বিন্দুতে। বিভিন্ন দিক হতে আগত আলোক রশ্মিগুলা যে লেন্সটা প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিয়ে দেয়, সেটাকে আমরা বলে থাকি উত্তল বা অভিসারী লেন্স। আরেকটা হচ্ছে অবতল লেন্স। দেখেন এটার প্রকৃতিটা যদি এরকম হয়, যে আমরা যদি এটার মধ্যে বিভিন্ন দিক হতে বা এক দিক হতে একটা আলোক রশ্মি আমরা ফেললাম মাঝখানে, কিন্তু দেখেন যদি প্রতিফলিত হয়, তখন দেখেন একদিক থেকে আগত আলোক রশ্মিটা প্রতিফলনের পরে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। তার মানে এটার যদি আমরা আরেকটা নামকরণ করি, দেখেন বা অভিসারী, এটাকে বলি অভিসারী। অভিসারী মানে হচ্ছে মিলন, আপনি এটা থেকে মনে রাখতে পারেন। অভিসারী মানে মিলন, এক জায়গায় মিলিয়ে দিবে। আর এটার আরেকটা নাম হচ্ছে অপসারী। অপসারী, অপসারী মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। দেখেন একদিক থেকে একটা আলোক রশ্মি এই লেন্সের মধ্যে পড়েছে, আবার প্রতিফলনের পরে বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে। তার মানে অপসারী মানে ছড়িয়ে দেওয়া, অভিসারী মানে মিলিয়ে দেওয়া। তার মানে উত্তল লেন্স হচ্ছে বিভিন্ন দিক হতে আগত আলোক রশ্মিগুলাকে প্রতিফলনের পরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করবে। আর অবতল দর্পণের ব্যাপারটা হচ্ছে একদিক থেকে আগত একটি আলোক রশ্মিকে প্রতিফলনের পরে বিভিন্ন দিকে ছড়িয়ে দেবে। আরেকটা ব্যাপার আপনারা খেয়াল রাখতে পারেন, এভাবেও আপনারা বলতে পারেন উত্তল লেন্স। এই যে ধরেন এটা হচ্ছে একটা লেন্স, তাহলে দেখেন এই লেন্সের প্যাডটা হচ্ছে মোটা, অর্থাৎ যে লেন্সের মধ্যভাগ মোটা মোটা, আর এই যে এগুলা প্রান্ত, ধরেন এগুলো হচ্ছে প্রান্ত, তাহলে প্রান্তভাগ কি সরু বা চিকন, প্রান্তভাগ সরু, ঠিক আছে, এইটাকে আমরা বলবো উত্তল লেন্স। আবার দেখেন এটার মধ্যভাগটা কি, এটার মধ্যভাগটা হচ্ছে চিকন বা সরু, অর্থাৎ
মধ্যভাগ সরু, কিন্তু দেখেন প্রান্তভাগ গুলা কি, প্রান্তভাগ মোটা। এই লেন্সটাকে আপনি বলতে পারেন এটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, আমি দুইভাবে আপনাকে দেখালাম, যে একটা হচ্ছে মানে আলোক রশ্মিগুলো অভিসারী করবে, আর একটা আলোক রশ্মিকে অপসারী করবে। এই দিক থেকে আপনি উত্তল অবতলের সংজ্ঞা বলতে পারবেন। আর একটা হচ্ছে মোটা এবং চিকনের উপর বেস করে আপনি কিন্তু ওই দর্পণের সংজ্ঞায়নটা করতে পারেন। দেখেন অবতল ও উত্তল দর্পণের প্রতিবিম্ব এবং এদের বৈশিষ্ট্যগুলো আমরা এখন দেখার চেষ্টা করব, খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখেন এইগুলা দেখার জন্য আমরা প্রথমেই আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা অবতল দর্পণের ব্যাপারগুলো। আমরা পরবর্তী পার্টে প্রতিসরণের মধ্যে আমরা অবতল দর্পণের পরিবর্তে উত্তল দর্পণ নিয়ে কথা বলবো। দেখেন, তো আমরা এখানে অবতল দর্পণের ব্যাপারটার বোঝার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা জানতে হবে, দেখেন আমি একটা চক দেখাচ্ছি, আপনাদের খুবই মনোযোগ দিতে হবে এই চকটার দিকে। এই চকটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু ওই কাজগুলা সঠিকভাবে করতে পারবেন। দেখেন, মানে ওই লেন্সের উপরে আপনি যে লক্ষ্যবস্তুটা রাখবেন, এই লক্ষ্যবস্তুটা কোথায় রাখলে, দেখেন লক্ষ্যবস্তুটা যদি অসীমে রাখেন আপনি, তাহলে যে প্রতিবিম্বটা যেটা পাবেন আপনি, সেই প্রতিবিম্বটা পাবেন ফোকাস বিন্দুতে। প্রতিবিম্বের আকারটা কেমন হবে, যে যেহেতু অসীম থেকে বস্তুটা আসছে সুতরাং তার কোনো আকার থাকবে না। আবার প্রতিবিম্বের প্রকৃতিটা হবে সৎ, বাস্তব ও উল্টো। আপনি যে প্রতিবিম্বটা পাবেন সেটার প্রকৃতিটা হবে সৎ, বাস্তব ও উল্টো প্রকৃতি। আচ্ছা, দেখেন আপনি যদি বস্তুটাকে ফোকাস বিন্দুতে রাখেন তাহলে প্রতিবিম্বের অবস্থানটা আপনি কোথায় পাবেন, অসীমে পাবেন, এবং প্রতিবিম্বের আকারটা হবে অত্যন্ত বিবর্ধিত, এতটা বড় হবে যেটা আমরা দেখতেই পাবো না। প্রতিবিম্বের প্রকৃতি হবে বাস্তব অবাস্তব দুইটাই হতে পারে, সোজা উল্টা দুইটাই হতে পারে, কেননা যেহেতু প্রতিবিম্বটা অসীমে চলে গেছে সুতরাং সেটা কিরকম হবে সেটা আমরা দেখতেই পাবো না। সুতরাং আমরা বলতে পারি বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, সোজা হতে পারে, উল্টা হতে পারে। ঠিক এরকম দেখেন, আপনি যদি বক্রতার কেন্দ্রের কিছুটা পিছনে রাখেন বস্তুটাকে, তাহলে আপনি প্রতিবিম্বটা কোথায় পাবেন, ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে। প্রতিবিম্বের আকারটা হবে আকারে ছোট এবং কর্বিত, বাস্তব ও উল্টো। এখন দেখেন এই চকটা এইভাবে আপনারা খেয়াল করবেন, তবে আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কিভাবে হচ্ছে। দেখেন অসীম আছে, আমি অসীমে এখানে বস্তুটা নিচ্ছি। দেখেন আমরা একটা লেন্স কল্পনা করছি, ধরেন এটা একটা লেন্স। এখন এটা বক্রতার কেন্দ্র, হ্যাঁ এটা কিন্তু টোটাল একটা বক্র। এই বক্রতার কেন্দ্রটা নিয়েছি, আমরা যেহেতু অবতল দর্পণ নিয়েছি তাহলে আমরা অমসৃণ তলটাকে পিছনের দিকে বিবেচনা করেছি, যেটা অমসৃণ তল, আর আলুর প্রতিসরণটা হবে মসৃণ তলের দিকে। এখন দেখেন, ধরেন আমি এইটা লেন্সের সাপেক্ষে এই একটা বিন্দুকে আমি ধরে নিলাম যেটা অসীম দূরত্বে আছে, এটা অনেক দূরত্বে। এখন এই অনেক দূরত্ব থেকে আমরা আগে একটু আইডেন্টিফাই করে নিই আগের মতো, যে আমরা এটার যে কেন্দ্রটা আছে, সাপোজ আপনারা স্কেল দিয়ে করবেন বা কাটা কম্পাস দিয়ে করবেন। দেখেন ম্যাপে নিবেন যে এখানে একটা কেন্দ্র থাকবে, যে কেন্দ্রটাকে ধরে আপনি কি করেছেন, এই বৃত্তটা অঙ্কন করেছেন। তাহলে এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটাকে আমরা বলি কি, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো বক্রতার কেন্দ্র এবং এখানে যে দর্পণের সাথে যে সংযুক্ত বিন্দুটা রয়েছে সেই বিন্দুটাকে আমরা বলি যে মেরুবিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেরুবিন্দু। আর এই দুইয়ের মাঝখানে যে বিন্দুটা আমরা কল্পনা করেছি সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। এটা আপনারা মেপে নিবেন, এখান থেকে এখানকার দৈর্ঘ্য যতটা হবে তার অর্ধেক হবে ফোকাসটা। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। এখন দেখেন আমরা জানি যে দর্পণে আলোক রশ্মি পতিত হওয়ার নিয়মটা আমরা জানি, এবং সেটা প্রতিফলিত হওয়ার ব্যাপারটাও আমরা জানি। কিভাবে জানি, যে কোনো একটা বস্তু যদি দর্পণের উপর সমান্তরাল ভাবে পতিত হয় তাহলে সেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে বেরিয়ে আসে। দেখেন যদি সমান্তরালে পতিত হয় তাহলে সেটা ফোকাস দূরত্বের মধ্য দিয়ে বেরিয়ে আসবে। আবার যদি কোনো একটা বস্তুর আলোক রশ্মিটা যদি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে দর্পণে গিয়ে পতিত হয়, যদি দর্পণে গিয়ে পতিত হয় তাহলে সেটা ঠিক সমান্তরালে বেরিয়ে আসবে। ঠিক আছে, দেখেন তার মানে অসীম থেকে আগত একটা বস্তু ধরেন সমান্তরালে যদি গিয়ে দর্পণের উপর পতিত হয় তাহলে সেটা মানে প্রতিফলনের পরে ফোকাস বিন্দুর মাঝখান দিয়ে বেরিয়ে আসে। আবার যদি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কোনো বস্তু দর্পণে গিয়ে পতিত হয় তাহলে সেটা সমান্তরালে বেরিয়ে আসবে, অর্থাৎ উল্টো ঘটনাটা, সম্পূর্ণ উল্টা ঘটনা। তাহলে দেখেন
আমরা এই যে আলোক রশ্মিটাকে এখানে পেয়েছি, তার মানে এই যে কাজটা আমরা করেছি, এই কাজটার জন্য আমরা যদি একটু দেখি আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পিছনের স্লাইডটাতে দেখে আসি। দেখেন আমাদের কি বলেছিল এখানে, দেখেন অসীমে বস্তুটা থাকলে প্রতিবিম্বের যে অবস্থানটা হবে কোথায়, ফোকাস বিন্দুতে। প্রতিবিম্বের অবস্থানটা হবে ফোকাস বিন্দুতে। তাহলে আমরা দেখি ওইখানে যেটা আমরা ড্র করেছি, আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখেন যে এখানে আমরা বক্রতার কেন্দ্র ধরেছি, এখান থেকে এখানে মেরুবিন্দু ধরেছি, এটাকে আমরা ফোকাস দূরত্ব ধরেছি ঠিক মাঝখান বরাবর। আপনি যখন স্কেল দিয়ে অঙ্কন করবেন, মাপগুলো যখন অ্যাকুরেট হবে, তখন কিন্তু আমাদের এই যে চকের ব্যাপারটা কিন্তু পুরোপুরি মিলে যাবে। দেখেন এখন আপনি অসীম দূরত্ব থেকে ধরেন, এই অসীম থেকে এখানে অসীমে বস্তুটা আছে আপনার, অসীম থেকে আপনি বস্তুটাকে সমান্তরাল ভাবে দর্পণের উপরে ফেলবেন। তাহলে এটা কি করবে, ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে আসবে। আবার আপনি যখন এটাকে ফোকাসের মধ্য দিয়ে দর্পণে ফেলবেন, তখন এটা ঠিক সমান্তরালে বেরিয়ে আসবে। তাহলে এই যে এখানে প্রতিবিম্বের যে আকারটা, ধরেন এখানে আপনি একটা মোম রেখেছেন, ধরেন সাপোজ আমি ধরলাম যে এটা একটা মোম আপনি নিয়েছেন, ঠিক আছে, এই মোমটা আপনি ধরেছেন, এই মোমটাকে আপনি ঠিক এখানে দেখতে পাবেন, অর্থাৎ এখানে আপনি আবার দেখতে পাবেন। তাহলে দেখেন আমরা বলেছি যে অসীমে যদি কোনো বস্তু থাকে, তাহলে তার প্রতিবিম্বটা গঠিত হবে কোথায়, ফোকাসে। অর্থাৎ এই যে পয়েন্টটা মূলত আমরা একটু যদি সমান করে অঙ্কন করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে এটা এই এই পয়েন্টটা চলে আসবে ঠিক কিছুটা এইখানে, অর্থাৎ একেবারে ফোকাসের কাছাকাছি চলে আসবে আর কি। যেহেতু অসীম থেকে আসছে, আমরা যদি দূরত্বের বৃদ্ধি বা প্রসার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে চেঞ্জিং দেখতে পাবো। অর্থাৎ তার মানে অসীম থেকে আগত একটা বস্তুর মানে প্রতিবিম্বটা হবে কোথায়, ফোকাসে। আবার আকৃতিগুলা দেখেন, আকারটা কি হয়েছে, ছোট হয়েছে। দেখেন আমরা আমরা কি পেয়েছিলাম এখানে, দেখেন মানে আকার থাকে না, অর্থাৎ এখানে আকারটা হবে একেবারে ছোট, যেহেতু ফোকাস বিন্দুর মাঝখানে হয়ে যাবে, সেটা আকারটা থাকবে না, এবং প্রকৃতিটা হবে সৎ বাস্তব উল্টা, যেমন উল্টা আকারে দেখেছিলাম আমরা। আচ্ছা আমরা আরেকটা বিন্দু নিয়ে কল্পনা করি। দেখেন যদি আমরা এটা দেখি, ফোকাস বিন্দুতে আমরা বস্তুটাকে রাখি, তাহলে অসীমে পাবো, এবং এটা বিবর্ধিত হবে বাস্তব সোজা উল্টো যে কোনো প্রকৃতির হতে পারে। তাহলে আমরা এটা একটু দেখি। দেখেন ধরেন এখন আমি আবার দেখাচ্ছি যে আমরা এখানে এটা একটা বক্রতার কেন্দ্র নিলাম, এটা যখন আপনি মাপ সঠিক করে নিবেন, অর্থাৎ আমি যেহেতু স্কেল ব্যবহার করছি না, মানে খুব একুরেট হচ্ছে না, একটু এদিক সেদিক হবে আর কি, কিন্তু আপনারা স্কেল দিয়ে যখন মেপে সবগুলা দূরত্বকে ঠিক করে নিবেন, তখন কিন্তু একদম একুরেটলি মিলে যাবে। তাহলে দেখেন আমরা এখান থেকে এটাকে মেরুবিন্দু পর্যন্ত ধরলাম, এটা মেরু, এবং এখানে আমরা ধরলাম ফোকাস বিন্দু। এখন আমাদেরকে বলা হয়েছে যে আপনার লক্ষ্যবস্তুটা যদি আপনার এখন ফোকাস বিন্দুতে থাকে, ধরেন আপনি এখানে মোমটাকে রাখলেন, ঠিক আছে, এখন মোম থেকে একটা আলোক রশ্মি সমান্তরালে গিয়ে দর্পণের উপরে পড়লো, এবং এটা কি করবে, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আবার বেরিয়ে আসবে, ঠিক আছে। আবার দেখেন আপনার এখান থেকে দেখেন আপনার কিন্তু আর এই ফোকাসের মধ্য দিয়ে, অর্থাৎ ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কিন্তু আর কোনো আলোক রশ্মি আপনি দর্পণে ফেলতে পারবেন না, যেহেতু আপনি ফোকাসেই বস্তুটাকে রেখেছেন, সেহেতু আপনার এখান দিয়ে আর কোনো রেখা ফেলানোর কোনো সুযোগ নেই। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে যে এই বক্রতার কেন্দ্র বরাবর আপনি একটা রশ্মি কল্পনা করবেন, এই রশ্মিটাকে আপনি কি করবেন, পিছনের দিকে বর্ধিত করতে থাকবেন। তো কোনো এক জায়গায় গিয়ে কি হবে, এই যে রশ্মিটা আছে এইটা, এবং আপনি যে কল্পনা করেছেন আরেকটা রশ্মি, এই দুইটা রশ্মি কোনো একটা জায়গায় মিলিত হবে। তবে দেখেন এটা আপনার কিন্তু রেঞ্জের অনেকটা বাহিরে এসেছে। তার মানে ফোকাসে যদি আপনি লক্ষ্যবস্তু রাখেন, তাহলে আপনার প্রতিবিম্বটা হবে কোথায়, অসীমে। এই যে এটা হচ্ছে অসীমে, ঠিক আছে। এখন অসীমে কি ধরনের হলো, সোজা হলো না উল্টা হলো, সেটা যেহেতু আমরা জানতে পারি না, সুতরাং আমরা বলতে পারি সোজা হতে পারে, উল্টাও হতে পারে, বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারগুলো। আমরা আরেকটা দেখি। দেখেন পরবর্তী যেটা আছে, বক্রতার কেন্দ্রের কিছুটা পিছনে, দেখেন এই যে বক্রতার কেন্দ্রের কিছুটা পিছনে রাখবো এখন আমরা, বক্রতার কেন্দ্রের কিছুটা পিছনে, তাহলে ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে হবে। তাহলে দেখি আমরা একটু এরকম, দেখেন দেখেন আমরা এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, ফোকাস দূরত্ব এবং মেরুবিন্দু। তাহলে দেখেন আমরা বলছি যে
বক্রতার কেন্দ্রের ঠিক কিছুটা পিছনে এখানে যদি আমরা রাখি, ধরেন এখানে আমরা এই মোমবাতিটাকে সেট করলাম, ঠিক আছে। এখন এখান থেকে একটা আলোক রশ্মি সমান্তরালে গিয়ে দর্পণে পড়বে এবং ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে আসবে। আবার ঠিক এখান থেকে যদি আপনি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে একটা আলোক রশ্মি ফেলে দেন, তাহলে সেটা সমান্তরালে অর্থাৎ সোজা বেরিয়ে আসবে। তাহলে দেখেন এইখানে কিন্তু আপনি আপনার প্রতিবিম্বটাকে দেখতে পাবেন। এই যে, তার মানে আমরা কি বলেছি যে যদি বক্রতার কেন্দ্রের কিছুটা পিছনে লক্ষ্যবস্তুটাকে রাখেন, তাহলে আপনি প্রতিবিম্বটা পাবেন ওই যে বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝখানে। ঠিক আছে, দেখেন এগুলা যদি আপনি একটু মানে সূক্ষ্মভাবে পরিমাপ করে করে নেন, তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। আমি জাস্ট প্রসেসটা দেখিয়েছি, আপনারা এই যে চকটা আছে এই চকটাকে ভালো করে মুখস্থ করবেন এবং আমার দেখানো প্রসেসটা অনুসরণ করে আপনারা কিন্তু এই কাজগুলা করে নেবেন। এগুলা কিন্তু পরীক্ষাতে বারবার আসে। তো আমি আশা করি আপনারা এই অধ্যায়ের যে মূল বিষয়গুলো ছিল সবগুলো আমরা আলোচনা করেছি। আজকে অবতল দর্পণের প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো আমরা দেখিয়েছি। আগামী ক্লাসে অর্থাৎ আলোর প্রতিসরণ অধ্যায়ে আমরা উত্তল দর্পণের ব্যাপারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।